আপনি কি কখনো ভেবেছেন যদি অতীত থেকে ভূত এসে আপনার বর্তমান জীবনে ঢুকে পড়ে, যা আপনার পরিবারকে ঘিরে অজানা রহস্য তৈরি করে এবং যা থেকে পালানোর কোনো উপায় নেই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডন্ট কাম হোম সিনেমার চরম ভয়ঙ্কর গল্প সম্পর্কে। মুভির শুরুতে আমরা দেখতে পাই মিন নামে একটি 5 বছর বয়সী মেয়ে ঘুমানোর চেষ্টা করছে। ঘরটি নিস্তব্ধ, কিন্তু হঠাৎ সে অনুভব করে যেন সেখানে আরও কেউ উপস্থিত রয়েছে। আতঙ্কিত মিন সঙ্গে সঙ্গে তার মা ভারীকে ডাকতে থাকে। ভারী দ্রুত উপরের তলায় গিয়ে মিনের ঘরের দরজায় পৌঁছালে দরজাটি হঠাৎ নিচ থেকেই বন্ধ হয়ে যায়। এরপর ঘরের ভেতর সবকিছু অদ্ভুতভাবে বাতাসে ভাসতে শুরু করে, যা দেখে মিন ভয়ে জড়সড় হয়ে যায়। আতঙ্কগ্রস্ত অবস্থায় সে বিছানা থেকে নিচে নামে। হঠাৎ তার সামনে কিছু উদ্ভট জিনিস দেখা যায়, আর মিন আতঙ্কে চিৎকার করে উঠলে গল্পটি কিছুদিন আগের ঘটনায় ফিরে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভারী, যিনি ব্যাংককে তার স্বামী কিমের সঙ্গে থাকেন। কিম অত্যন্ত রুক্ষ স্বভাবের এবং ভারী তার শারীরিক নির্যাতনের শিকার হয়। পরবর্তী দৃশ্যে ভারী মিনকে নিয়ে ব্যাংকক ছেড়ে টাকুয়াপোতে তাদের মায়ের পুরনো বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িটি 1932 সালে নির্মিত একটি পুরনো বাড়ি। কিম একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভারী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়। গ্যাস স্টেশনে পৌঁছে সে মিনকে গাড়ির ভেতরে লুকিয়ে থাকতে বলে, যাতে সিসিটিভি ক্যামেরায় তার কোনো ছবি না আসে। ভয়ে ভারী কাছের একটি দোকানে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। সিসিটিভি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করতে থাকে। এরপর তারা যখন রাস্তায় ফিরে যায়, তখন কিম বারবার বাড়ির ফোনে কল করতে থাকে। প্রচণ্ড ভয়ে ভারী ফোনটি ফেলে দেয় এবং সারা রাত গাড়ি চালিয়ে ভোরের দিকে রাবার গাছের বাগানের কাছে এসে পৌঁছায়। ভারী অবশেষে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত পুরনো রহস্যময় বাড়ি জারুক হাউসে এসে পৌঁছায়। বহু বছর ধরে এই বাড়িটি খালি পড়ে আছে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ভারী দেখতে পায় ছাদ থেকে ঝুলে থাকা এক পুরনো ঝাড়বাতি, যা হয়তো একসময় মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু এসব উপেক্ষা করে সে মিনকে তার শৈশবের ঘরে নিয়ে যায়, যেখানে মিন এখন থাকবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ভারী চমকে ওঠে। সে মিনকে ঘরের ভেতরে থাকতে বলে, নিজে নিচে নেমে আসে। দরজার বাইরে দেখা যায় বাড়ির কেয়ারটেকার নাটে হাজির হয়েছে। ভারী তার মাধ্যমে কিছু মুদি সামগ্রী ও একটি নতুন ফোন আনিয়ে নেয়। নাটের একটি চোখ নেই, আর কথাবার্তায় বোঝা যায় যে এই এলাকায় প্রায় প্রবল বৃষ্টি হয়, যার কারণে বিদ্যুতের সমস্যা লেগেই থাকে। নাটে তখন উল্লেখ করে যে বাড়ির বাহিরে একটি পুরনো জেনারেটর রয়েছে, যা তার মা প্রায় 30 বছর আগে স্থাপন করেছিলেন। তবে এত বছর পর সেটি কাজ করবে কিনা সে নিয়ে নাটে সন্দিহান। কথাবার্তার মাঝে হঠাৎ নাটে উপরের দিকে তাকিয়ে জানালায় কিছু একটা দেখতে পায়। মনে হয় যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। ভারীর মনে হয় মিন হয়তো উপরে চলে এসেছে। সে চায় না মিন সম্পর্কে কেউ কিছু জানুক, তাই দ্রুত নাটের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। ঠিক সেই সময় মিন তার ঘরে থাকা পোশাক রাখার আলমারিতে একটি পুরনো গল্পের বই খুঁজে পায়। বইটির নাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং মিন কৌতূহল ভরে তা খুলে দেখে। নাটে এরপর নিজের বাড়ির দিকে ফিরে যায়, যা জারুক আনন্দ হাউস থেকে কিছুটা দূরে অবস্থিত। ভারী উপরে ফিরে এসে মিনকে সতর্ক করে যে নাটে যদি তাকে দেখতে পেত তাহলে বিপদ হতে পারত। তবে মিন জানায় যে সে আদৌ জানালার কাছে যায়নি। ভারী এরপর তাড়াহুড়া করে তার সাথে আনা জিনিসপত্রগুলো আলাদা ঘরে রাখতে যায়। সেই সময়ে আমরা দেখতে পাই তার ব্যাগে একটি বন্দুক রয়েছে, যা সে দ্রুত একটি ড্রয়ারে লুকিয়ে রাখে। ব্যাগে আরও অনেক টাকা ছিল, যা সে সাবধানে বিছানার নিচে লুকিয়ে দেয়। ভারী এরপর বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে তার মুখে থাকা দাগগুলো পরীক্ষা করে, যা তার স্বামী কিমের নির্যাতনের চিহ্ন। আয়নাটি ভাঙা ও পুরনো, বহুদিন ধরে অব্যবহৃত। সে দেখতে পায় আয়নার গায়ে কিছু শুকনো রক্তের দাগ রয়েছে, কিন্তু কেমন করে এই দাগগুলো সেখানে এলো তা সে বুঝতে পারে না। রাত গভীর হলে বৃষ্টির শব্দ বাড়তে থাকে, আর মিন বাড়ির ভেতরে হাঁটতে হাঁটতে একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়, যার বাইরে তালা ঝুলানো ছিল। হঠাৎ ভারী সেখানে এসে হাজির হয়। সে জানায় যে তার মা কখনোই এই ঘরের দরজা খুলতে দিতেন না।
এবং সেই ঘরের ভেতরে কি আছে তা আজও অজানা। ভারী নিজেও সেই ঘরে প্রবেশ না করে ফিরে আসে। ডিনার চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারদিকে অন্ধকার নেমে আসে। আর ঠিক তখনই মিন ভারীর পেছনে একটি ভয়ঙ্কর ভূতের উপস্থিতি দেখতে পায়। ভূতটির উজ্জ্বল লাল চোখ ছিল, যা ভয়াবহভাবে জ্বলজ্বল করছিল। মিন আতঙ্কে কেঁপে ওঠে। ভারী প্রথমে ভাবে মিন হয়তো কিছু ভুল দেখছে বা কল্পনা করছে। তবে মিনকে শান্ত করার জন্য সে তাকে নিয়ে বাহিরে জেনারেটর রুমের দিকে রওনা হয় এবং বাহিরে গিয়ে জেনারেটর চালু করে ফিরে আসে। তখন বাড়িতে বিদ্যুৎ ফিরে আসে এবং ভারী ও মিন ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করে। মিন ভারীকে সেই গল্পের বইটি পড়ে শোনানোর অনুরোধ করে, যা সে সকালে আলমারিতে খুঁজে পেয়েছিল। ভারী বইটি পড়তে শুরু করে, কিন্তু মিনের মন কিছুতেই শান্ত হচ্ছিল না। বাড়িতে সে নিজেকে একা অনুভব করছিল। তাই ভারী মিনের মন ভালো করতে লুকোচুরি খেলতে রাজি হয়। ভারী মজা করে নিজের বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মিন এসে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু বিছানার নিচে ভারীকে খুঁজে পায় না। তখন চুপি চুপি ভারী বিছানার নিচ থেকে বেরিয়ে এসে মিনের পেছনে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিন একটি অদ্ভুত মুখোশ পরে আছে, যা তার কাছে আগে ছিল না। হঠাৎ মিন একটি ঘরে ঢুকে কিছু আঁকতে শুরু করে, যা দেখে ভারী ভীষণ অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে আসল মিন হাজির হয়, যার মুখে কোনো মুখোশ ছিল না। এই দৃশ্য দেখে ভারী হতবাক হয়ে যায়। ভারী যে মিনের পেছনে এসেছিল সে আসলে মিন ছিল না, বরং কিছু ভৌতিক উপস্থিতি। ঘরটি ছিল ভারীর মা পনিতার ঘর, যেখানে তার পুরনো জিনিসপত্র রাখা ছিল। মিন সেই ঘরে গিয়ে পনিতার একটি ছবি ও কিছু কাগজের পুতুল খুঁজে পায়। এগুলো সেই পুতুল যেগুলো দিয়ে ছোটবেলায় ভারী আর পনিতা খেলতো। মিন সেই পুতুলগুলো খুব পছন্দ করে এবং খেলার জন্য নিজের কাছে রেখে দেয়। রাতে যখন সবাই ঘুমানোর চেষ্টা করছিল, মিন আবার অনুভব করে যেন কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। মিন অনুভব করে যেন কেউ তাকে নজর রাখছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। আতঙ্কগ্রস্ত হলেও সে চেষ্টা করে ভয়কে সামলে রাখতে। পরের দিন সকালে ভারী আবার সেই অদ্ভুত মুখোশ পরা মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি এক মুহূর্তের জন্য দেখা দেয়, তারপর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। ভারী প্রথমে ভাবে হয়তো তার কল্পনা, তাই এই বিষয়টি এড়িয়ে যায়। এরপর ভারী মিনকে নিয়ে একটু ভালো সময় কাটানোর উদ্দেশ্যে কাছাকাছি সৈকতে যায়, যেখানে ছোটবেলায় তার মা পনিতা তাকে প্রায়ই নিয়ে আসতেন। সৈকতে থাকার সময় নাটের ফোন আসে। কথা বলার ফাঁকে ভারী নাটের কাছে জানতে চায় তাদের বাড়ির আশেপাশে অন্য কারো বসবাস আছে কিনা, কারণ সে এবং মিন দুইজনেই অনুভব করছিল যে বাড়ির ভেতরে কোনো অজানা উপস্থিতি রয়েছে। নাটে তখন বলে তাদের সবচেয়ে কাছের বাড়ি হলো তার নিজের, আর আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। তিনি আরও জানান যে স্থানীয় লোকজন ইচ্ছাকৃতভাবে জারুক হাউসের আশেপাশে যাওয়া এড়িয়ে চলত, কারণ অনেকেরই বিশ্বাস ছিল এই বাড়ি ভুতুড়ে। নাটের এই তথ্য শোনার পর ভারী কিছুটা চিন্তিত হয়ে পড়ে। ভারী মিনকে নিয়ে বাড়ি ফিরে আসে। সেই সময় মিন বাড়ির বাহিরের জঙ্গল এলাকায় খেয়াল করে একটি গাছের পেছন থেকে যেন কেউ তাদের লক্ষ্য করছে। মিন আতঙ্কে চিৎকার করে ওঠে। এমন অনুভূতি হওয়ার কারণে মিন আর সেখানে থাকতে চায় না, কিন্তু ভারী তার স্বামী কিমের অদ্ভুত আচরণে এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে সে কোনোভাবেই ফিরে যেতে চায়নি। তাই সে মিনকে বুঝিয়ে কোনোভাবে বাড়ির ভেতরে থাকার জন্য রাজি করায়। তবে এই কারণে মিনের মন খারাপ হয়ে যায়। রাতে ভারী যখন পনিতার জিনিসপত্র দেখছিল, তখন সে সেই মুখোশটি খুঁজে পায়, যা দেখতে ঠিক মিনের মতো দেখতে মেয়েটির মুখোশের মতো ছিল। মুখোশটি হাতে নিয়ে ভারী গভীরভাবে ভাবতে থাকে। ঠিক তখনই মিন সেখানে চলে আসে, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল। ভারী মিনকে শান্ত করে এবং তাকে সঙ্গে নিয়ে খেতে বসে। সে সময় আবারও মিন সেই ভয়ঙ্কর অশুভ ভূত দেখতে পায়। তাকে দেখে মিন তীব্রভাবে চিৎকার করে ওঠে। ভারী কিছু বুঝতে পারে না, তাই সে মিনকে শান্ত করার চেষ্টা করে এবং তার পাশে থাকে। ভারী মিনকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাত গভীর হলে হঠাৎ ভারী ঘুম থেকে জেগে ওঠে, কারণ তার মনে কিমের আচরণ ও তার নির্যাতনের দৃশ্যগুলো ভেসে উঠছিল। আমরা দেখতে পাই
কিমের সঙ্গে ভারী অনেক তর্ক এবং ঝগড়া হতো, যা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে একদিন ভারী কিমের দিকে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেয়। এসব স্মৃতিচারণ করতে করতে ভারী কেঁদে ওঠে। ঠিক তখনই সে মিনের চিৎকার শুনতে পায়। মিনের ঘরের সবকিছু বাতাসে ভাসছে, আর এটি ছিল সেই দৃশ্য যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ভারী দ্রুত উপরে ছুটে যায়, কিন্তু মিনের ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। সে বারবার মিনকে দরজা খুলতে অনুরোধ করতে থাকে। মিন বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ পড়ে যায়, আর তার সামনে সেই ভয়ঙ্কর অশুভ ভূত হাজির হয়। হঠাৎ করেই মিনকে ক্লোজেটের ভেতরে টেনে নেওয়া হয়। এরপর ঘরের সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ভারী ভয়ে দরজা ধাক্কাতে থাকে। ধাক্কা মারতে মারতে হঠাৎ দরজাটি নিচ থেকেই খুলে যায়। ভারী ভেতরে ঢুকে দেখে ঘরটি সম্পূর্ণ শান্ত, সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু মিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারীর বুকের মধ্যে যেন চাপা আতঙ্কের ঢেউ বইতে থাকে। সে চারপাশে তাকিয়ে মিনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না। এরপর দৃশ্য পাল্টে একটি অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসার ফার নামের একজনের দিকে চলে যায়। হঠাৎ করে মিনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফা দ্রুত ভারীর বাড়িতে পৌঁছে যায়। সেখানে এসে ফা প্রথমেই মিনের ছড়ানো জিনিসগুলোর ছবি তুলতে শুরু করে। যখন ফা মিনের একটি ছবি চাইতে থাকে, তখন ভারী জানায় তার কাছে মিনের কোনো ছবি নেই, কারণ সে তার ফোন ফেলে দিয়েছিল এবং ছবি নিয়ে আসেনি। এরপর ফা ভারীর স্বামীর বিষয়ে জানতে চায়, কিন্তু ভারী তার স্বামী সম্পর্কে বিস্তারিত কিছু বলে না। ফা বুঝে যায় যে ভারী তার স্বামী থেকে পালিয়ে এখানে এসেছে। যখন ফা মিনের ঘরে ঢুকে দেখে সবকিছু এলোমেলো ছড়ানো, তখন ভারী ফাকে সত্যি ঘটনা বলতে শুরু করে। কিভাবে হঠাৎ মিনের ঘরে সবকিছু বাতাসে উঠতে শুরু করেছিল। তবে এমন অলৌকিক ঘটনা পুলিশ সহজেই বিশ্বাস করতে পারে না। এতক্ষণে ফার দুই পুলিশ সহকর্মী টেই এবং অফ সেখানে এসে পৌঁছে। তারা ভারীকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এই সময় ভারী তাদের জানায় মিন আগের দিন গাছের পাশে কাউকে লক্ষ্য করেছিল, কিন্তু যখন সেখানে গিয়ে খুঁজে দেখা হয় তখন কেউই ছিল না। ঠিক তখনই ফা ভারীর পোশাকে রক্তের দাগ লক্ষ্য করে, যা গত রাতে মিনকে খুঁজতে গিয়ে লেগেছিল। মিনের নিখোঁজ হওয়ার পর ভারী তাড়াহুড়ো করে সেই গাছের কাছে গিয়েছিল এবং সেখানে পড়ে গিয়েছিল, কারণ মিনের মনে হয়েছিল যে গাছের কাছে কেউ আছে, আর সম্ভবত সেখান থেকেই তাকে অপহরণ করা হয়েছে। ঠিক এই মুহূর্তে সেই বাড়ির চাকর নাটে এসে উপস্থিত হয়। ফা মিনের ব্যাপারে নাটের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু ভারী আগে থেকে তাকে কিছুই জানায়নি। তাই নাটে পুলিশকে জানায় ভারী এইখানে একা এসেছে, তার সাথে অন্য কেউ আসেনি। এসব শোনার পর ফা ও তার সহকর্মীরা বেশ অবাক হয়ে যায়। ফা ধারণা করতে থাকে যে ভারী কেন মিন সম্পর্কে কাউকেই কিছু বলেনি, কারণ এখন পর্যন্ত কারোরই জানা ছিল না যে মিন দেখতে কেমন বা আদৌ ভারীর সাথে ছিল কিনা। এ কারণে ফা সরাসরি মিনের নিখোঁজ হওয়ার রিপোর্ট ফাইল করতে চাচ্ছিল না। তখন ফা ভারীকে একটি কাগজে নিজের নম্বর লিখে দেয়, যাতে ভারী মিনের অস্তিত্বের কোনো প্রমাণ পেলে তার সাথে যোগাযোগ করতে পারে। পুলিশ স্টেশনে ফিরে যাওয়ার পর ফা বুঝতে পারে ভারীর কথাগুলোতে কিছু সত্যতা থাকতে পারে। তাই সে টেইকে নিয়ে ভারী সম্পর্কে খোঁজ নিতে পেট্রোল পাম্প এবং সেই দোকানে যায়, যেখানে ভারী হাউজে যাওয়ার পথে গাড়ি থামিয়েছিল। কিন্তু দুই জায়গার কোনো সিসিটিভি ফুটেজেই মিনের উপস্থিতি দেখা যায়নি। মূলত ভারী নিজেই নিশ্চিত করেছিল যে সেখানে কোনো প্রমাণ না থাকে, যাতে তার স্বামী তাকে খুঁজে বের করতে না পারে। এই ঘটনায় টের মনে হয় যে ভারী মানসিকভাবে অস্থিতিশীল এবং হয়তো কল্পনায় এসব ভাবছে, অর্থাৎ মিন আদৌ তার সাথে ছিল না। ফাও এইভাবে সন্দেহ করতে শুরু করে, কিন্তু সে আরও নিশ্চিত হতে চায়। এর পিছনে আরেকটি কারণ ছিল যে ফা নিজেও মা হতে চলেছে এবং ফা নিজের মধ্যে মায়ের অনুভূতি বুঝতে পারে এবং ভারীর ক্ষেত্রে সে মায়ের কষ্ট অনুভব করে। এরপর সে ফিরে গিয়ে ভারীর কেসের ফাইল তৈরি করতে বসে। তখন ফার চিফ ডনাই তাকে তার কেবিনে ডেকে পাঠায়। সেখানে আমরা জানতে পারি যে ফার গর্ভে থাকা সন্তান ডনাইয়েরই সন্তান, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে ডনাইয়ের একজন স্ত্রী এবং মেয়ে রয়েছে। এই সত্য জানার পরও ফা তার সাথে সম্পর্ক গড়েছিল, যা নিয়ে তার মনে অনুশোচনা ছিল। হয়তো ডনাই তাকে বলেছিল যে
সে তার স্ত্রী এবং সন্তানকে ছেড়ে দেবে, কিন্তু বাস্তবে সেটা সচরাচর ঘটে না। এই চিন্তা করতে করতে ফা একান্তে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তবে পরে নিজেকে সামলে নিয়ে আবার ভারির সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। শেষ পর্যন্ত হাসপাতালে থাকা ডেটাবেস থেকে নিশ্চিত হয় যে সত্যি ভারির একটি মেয়ে ছিল, যার নাম মিন। তবুও ফা এবং বাকিরা পুরো ঘটনার রহস্য বুঝতে পারছিল না। মিন সত্যি ভারির সাথে ছিল কিনা, অথবা পুরো বিষয়টা অন্য কিছু। সেটা নিয়ে কোথাও না কোথাও ফার সন্দেহ ছিল। ফা মনে করছিল যে হয়তো নাটের কাছেই মিন থাকতে পারে। তাই সে তেইকে সঙ্গে নিয়ে নাটের বাড়িতে গিয়ে চেক করে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না। আমরা জানি নাটে কিছুই করেনি। এরপর নাটের সঙ্গে কথা বলার সময় ফা এবং তেই জানতে পারে যে আসলে আগের সময় নাটে ভারির মা পনিতার ড্রাইভার ছিল। সেই সঙ্গে সেই ফাকে সেই সময়কার অনেক ছবি দেখায়, যেখানে দেখা যায় নাটের চোখ একেবারেই ঠিকঠাক ছিল। ফা তখন নাটের চোখের ব্যাপারে জানতে চায়। তখন নাটে জানায় যে ৩০ বছর আগে এক রাতে হঠাৎ করেই এক মহিলা অজানা কারণে পনিতার বাড়িতে হামলা চালায়। সেই মহিলা নাটের সঙ্গেও লড়াই করে এবং নাটের চোখে কাচের টুকরো দিয়ে আঘাত করে, যার ফলে নাটে তার একটি চোখ হারায়। এরপর পনিতার সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে সেই মহিলা দ্বিতীয় তলা থেকে পড়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়। পরে পুলিশ সেই মহিলার পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে। এই দিনের পরে পনিতা সব কিছু ছেড়ে চিরতরে ব্যাংককে চলে যায়। এখন হয়তো আপনাদের বুঝতে বাকি নেই কেন এত বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত ছিল এবং কেন এটিকে ভৌতিক বলে চারিদিকে খবর ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিক কারণেই এই বাড়িতে একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল, যা থেকেই এই গুজব ছড়ায়। ভারী ব্যাংককে থাকার এইটাই কারণ ছিল। অন্যদিকে আমরা দেখি ভারী এখনো বাড়ির চারপাশে ঘুরে মিনকে খুঁজছে। তখনই সে পনিতার ঘরে একটি ছবি খুঁজে পায়, যেখানে একজন পুরুষ এবং একটি মেয়ের ছবি দেখা যায়। সে কিছু বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ফা তাকে ফোন করে পুলিশ স্টেশনে আসতে বলে, কারণ ফার কাছে তখন মিনের একটি ছবি পৌঁছে গিয়েছিল। এই ছবি দেখে ভারী ফাকে প্রশ্ন করে যে সে ছবিটি কোথায় পেয়েছে। তখন আমরা জানতে পারি যে আসলে সেটি মিনের ছবি নয়, বরং এটা ভারীর ছবি। হ্যাঁ, সেই ছবিটি নাটের ফটো অ্যালবাম থেকে পাওয়া গেছে। ভারী তার ছোট্ট সময় দেখতে একদম মিনের মতোই ছিল। এর মানে হতে পারে যে ভারী হয়তো মিনকে সত্যিই সঙ্গে নিয়ে আসেনি। সম্ভবত সে অজান্তেই মিনকে ক্ষতি করেছিল এবং সেই দুঃখ থেকেই তার মনে হচ্ছিল যে মিন তার পাশেই আছে, যেন নিজের শৈশবের রূপে। এ কথা শুনে ভারীর মনে পড়ে যায় যে সে যখন কিমের দিকে বন্দুক তাক করে গুলি চালিয়েছিল, তখন তার উদ্দেশ্য ছিল কিমকে শুধু ভয় দেখানো, বাস্তবে তাকে গুলি করা নয়। সে আসলে গুলি চালিয়েছিল পাশে থাকা একটি ক্লোজেটের দিকে, যেখানে ভয়ে মিন লুকিয়েছিল। তবে সেইগুলি মিনের শরীরে লাগেনি। এই ঘটনার পর ভারী দৃঢ়তার সঙ্গে বলে যে মিন এখনও জীবিত এবং এটা তার কল্পনা নয়। তখন ফা কিমের সঙ্গে যোগাযোগ করতে বলে, যাতে সে মিনের একটি ছবি পাঠিয়ে নিশ্চিত করতে পারে যে সেটি মিন কিনা। যখন কিম জানতে পারে যে মিন নিখোঁজ, প্রথমে সে ভারীর উপরে রাগ করে, তবে পরিস্থিতি সামলে নিয়ে সে মিনের ছবি পাঠায়। ছবিটি দেখার পর ফা এবং তেই নিশ্চিত হয়ে যায় যে মিন সত্যি নিখোঁজ হয়েছে এবং সে দেখতে ঠিক বাড়ির শৈশবের মতোই। এরপর তারা স্থানীয় গ্রামবাসী ও বন বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলে মিনকে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও মিনকে তারা খুঁজে পায় না। এরপর এ সময় বৃষ্টিও শুরু হয়ে যায়। ফা গর্ভবতী থাকায় তার শরীরের অবস্থার কথা ভেবে ভারী তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়ির ভেতরে ঘুরতে ঘুরতে ফা হঠাৎ একটি ঘর লক্ষ্য করে, যেখানে পনিতা ভারীকে কখনোই ঢুকতে দিত না এবং ঘরটি তালাবদ্ধ ছিল। যেহেতু এই ঘরটি বাদে ভারী ইতিমধ্যে পুরো বাড়িটা চেক করে ফেলেছিল, ফা তালা ভেঙে ঘরটির ভেতরে ঢুকে। সবাই হতবাক হয়ে যায় যখন দেখে যে সেই ঘর থেকে একটি গোপন পথ নিচের বেসমেন্টের দিকে যাচ্ছে। যে রহস্যটি আজ পর্যন্ত অজানা ছিল। ফা এবং ভারী যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল,
তখন আমরা দর্শক হিসেবে তাদের পিছনে সেই ভয়ঙ্কর ছায়াটি দেখতে পাই, যেটি মিন সবসময় দেখত। নিচে পৌঁছে তারা অনেকগুলো মেশিন দেখতে পায়, যা থেকে বোঝা যায় পনিতা সেখানে একটি ব্যক্তিগত ল্যাব তৈরি করে রেখেছিলেন। কিন্তু সেই মেশিনগুলোর অনেকটাই কেউ ভেঙে ফেলেছিল। মেঝেতে শুকনো রক্তের দাগ এবং কাচের ভাঙা টুকরো ছড়িয়েছিল, যা দেখে ফা এবং ভারী কিছুই বুঝতে পারে না। এটাই স্পষ্ট যে ভারী খুব ছোট থাকতেই তার মা তাকে ব্যাংককে নিয়ে চলে আসেন, তাই তার এসব বিষয়ে কোনো ধারণা ছিল না। হঠাৎ তারা একটি মেশিন দেখতে পায়, যার উপর কাপড়ে ঢাকা ছিল। কাপড় সরাতেই তারা দেখতে পায় সেটি একটি ল্যাব পড, যেখানে মানুষের উপর পরীক্ষা করা হতো। সম্ভবত সেই পডের ভেতরেও কোনো একজনকে রাখা হয়েছিল এবং সেই ব্যক্তি কাঁচ ভেঙে বেরোবার চেষ্টা করেছিল, যার ফলে কাচের টুকরো এবং রক্ত মেঝেতে পড়েছিল। ফা অনেক পুলিশ অফিসারকে ডেকে পুরো বাড়িটি খুঁটিয়ে খুঁজে দেখে। এক পর্যায়ে তারা পডের উপরের সিলিংয়ে কিছু কালো দাগ দেখতে পায়, যা মনে হয় পড থেকে নির্গত তাপে সৃষ্টি হয়েছিল। এই পোড়া দাগগুলো সেই ক্লোজেটের কাছেও ছিল, যেখান থেকে হঠাৎ মিন নিখোঁজ হয়ে গিয়েছিল। এটা দেখে তাদের কারো কিছু বুঝে আসছিল না, তবে এটা নিশ্চিত হয় যে এই দাগগুলো পনিতার সময় থেকেই ছিল, কারণ গত 30 বছরে কেউ এই তালাবদ্ধ জায়গায় আসেনি। বাড়ির চেকিং শেষ করে ফা ডাক্তারের কাছে যায়, কারণ তার চেকআপের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে সে দেখে দনাই তার জন্য অপেক্ষা করছে। যদিও দনাই ফাকে নিয়ে চিন্তিত ছিল, সে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। ফা চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে, কারণ সে জানতো যে দনাই কখনো সন্তানের দায়িত্ব নেবে না। অন্যদিকে ভারী মিনকে মনে করে দুঃখে ভেঙে পড়ে। তেই এবং বন বিভাগও এখন মিনকে খোঁজা বন্ধ করে দিয়েছে। পরে যখন সে গোসল করছিল, হঠাৎ বাড়ির আলো মিটমিট করতে থাকে। মনে হয় কেউ যেন বাড়ির ভেতরে আছে। সে দ্রুত ফার নম্বর দেখে তাকে ফোন করে সব জানায় এবং ফাও তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কলের সময় ভারী নিজের রিভলভার বের করে আর ফাকেও জানিয়ে দেয়। হঠাৎ ভারী দেখতে পায় সেই মুখোশ পরা মিনকে এবং তাকে অনুসরণ করতে করতে সেই ক্লোজেটের কাছে চলে আসে। সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনে সে নিজেও সেখানে প্রবেশ করে। হঠাৎ করে ভারী এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে মধ্যাকর্ষণ নেই। তার চোখ খুলতেই দেখে সে এমন এক সময়ে ফিরে গিয়েছে যখন তার মা পনিতার তৈরি ল্যাবটি সম্পূর্ণ ঠিকঠাক ছিল। তার সামনে পনিতা দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে আছে। এরপর গল্পটি অতীতে চলে যায়, যেখানে আমরা পনিতার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ গল্প জানতে পারবো। তবে এই গল্পের বাকি অংশ পরবর্তী পর্বে থাকবে, যা হবে অত্যন্ত চমকপ্রদ এবং ভীতিকর। গল্পের সমাপ্তি আপনাকে হতবাক করে দেবে। এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। আজ আমরা আলোচনা করব ডোন্ট কাম হোম পার্ট 2। তবে যদি আপনারা এখনও পার্ট 1 না দেখে থাকেন, তাহলে ডিসক্রাইব বক্সের লিঙ্কে গিয়ে সেটি দেখে আসুন, কারণ পার্ট 1 না দেখলে এই অংশের কাহিনী বুঝতে কিছুটা কষ্ট হতে পারে। তাই অবশ্যই প্রথম অংশ দেখে আসার পর এই ভিডিওটি দেখুন। আমরা এখন 1990 সালের অংশে পনিতার জীবন কাহিনী থেকে পুরো ঘটনাগুলোর শুরুর দিক সম্পর্কে জানতে পারবো। মূল গল্পের শুরুতে পনিতা তার স্বামী ওয়ার্ড এবং মেয়ে ভারীকে নিয়ে জারজান্ত হাউসে থাকতেন, আর তাদের সাথে থাকতেন নাটে, তাদের গাড়ির ড্রাইভার, যাকে পার্ট 1-এ দেখেছিলাম, এবং তার স্ত্রী, যিনি ভারীকে দেখাশোনা করতেন এবং পরিবারের অন্যান্য কাজ সামলাতেন। পেশাগত জীবনে পনিতা ছিলেন একজন প্রফেসর এবং একই সঙ্গে হাইড্রো ইলেকট্রনিক প্লান্টে সিনিয়র ইঞ্জিনিয়ার। তার কাজের চাপ এত বেশি ছিল যে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারতেন না। একদিন ভারী তার বাবা মাকে অনুরোধ করে তাকে নিয়ে একটি বিচে ঘুরতে যাওয়ার জন্য। এই বিচটি ছিল সেই জায়গায় যেখানে মুভির শুরুতে ভারী এবং তার মেয়ে মিন ঘুরতে গিয়েছিল। বাড়ির বাবা মা রাজি হয় তাকে নিয়ে বিচে যাওয়ার জন্য, কিন্তু ঠিক সেই দিন বিকেলে পনিতা তার প্ল্যান্ট থেকে একটি বড় কাজের দায়িত্ব পান। কাজটি এত গুরুত্বপূর্ণ ছিল যে তাকে তৎক্ষণাৎ প্ল্যান্টে যেতে হয়। এই কথা শুনে
ভারী খুব কষ্ট পায় এবং কান্না শুরু করে। পনিতাও এতে মনে কষ্ট পায়, কিন্তু সে তার দায়িত্বকে প্রাধান্য দিয়ে প্ল্যান্টে চলে যায়। পনিতা প্ল্যান্টে গিয়ে একটি মেশিন চালু করে কাজ শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর মেশিনটি ঠিকভাবে কাজ না করে বারবার বন্ধ হয়ে যায়, আর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। হঠাৎ মেশিন থেকে একটি হিল জুতা নিচে পড়ে। পনিতা অবাক হয়ে লক্ষ্য করে যে মেশিনটি কোনোভাবে একটি ম্যাজিক দরজা তৈরি করেছে। এই ম্যাজিক দরজাটি কয়েক মুহূর্তের জন্য খোলা থাকে, তারপর অদৃশ্য হয়ে যায়। এটি থেকে বোঝা যায় মেশিনটি আসলে টাইম ট্রাভেল মেশিন, এবং মেশিনটি অতীত বা ভবিষ্যতের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। কিন্তু সেই জুতাটি আসলে অতীত থেকে এসেছে নাকি ভবিষ্যৎ থেকে, তা নিশ্চিত হওয়া যায় না। পুরো ঘটনাটি অত্যন্ত রহস্যময় এবং অবিশ্বাস্য ছিল। পনিতা বাড়ি ফিরে সারা রাত এই মেশিনটি নিয়ে গবেষণা করতে থাকে। রাতের দিকে ভারী একটি বই হাতে নিয়ে পনিতার কাছে আসে এবং তাকে বইটি পড়ে শোনানোর জন্য বলে, কিন্তু কাজের চাপে পনিতা তাকে পাঠিয়ে দেয়। এতে ভারীর মন ভেঙে যায়। ওয়ার্ড তার মেয়েকে মনমরা হয়ে ঘরে ফিরতে দেখে নিজেই ভারীকে বইটি পড়ে শোনায় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে পনিতার রুমে গিয়ে রাগ প্রকাশ করে। ওয়ার্ড বলে, তুমি কাজের কারণে ভারীর দিকে একদমই মনোযোগ দিচ্ছ না, এটা একদমই ঠিক নয়। ওয়ার্ডের কথায় পনিতা চুপ থাকে, তবে তার মনেও বোঝা যায় যে সে পরিবারের চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিয়ে ভুল করছে। এই দ্বন্দ্ব তাদের সম্পর্ক এবং ভবিষ্যৎকে একটি অনিশ্চিত দিকে ঠেলে দিচ্ছে। পরের দিন ওয়ার্ড পনিতাকে সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তাদের সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যায়। তবে গাড়ি চালানোর সময় তাদের মধ্যে আবারও তর্ক হয়। এক পর্যায়ে পনিতা রাগ করে গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং সামনের দিকে হাঁটতে শুরু করেন। ঠিক তখনই পেছন থেকে একটি বড় ট্রাক এসে তাদের গাড়িকে আঘাত করে। মুহূর্তেই গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং পনিতার স্বামী ও মেয়ে ভারী ঘটনাস্থলেই মারা যায়। পনিতা পেছন থেকে এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। তিনি নিজেকে দোষী মনে করতে থাকেন। যদি তিনি ঝগড়া না করতেন তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না। ভারী ও ওয়ার্ডের দাফন কার্যক্রম শেষ করার পর পনিতা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। তার ব্রেনে এই ঘটনার গভীর প্রভাব পড়ে এবং তিনি থেরাপির সাহায্য নিতে বাধ্য হন। এরপর আমরা জানতে পারি এই দুর্ঘটনা ঘটে 14ই মার্চ 1991 সালে। পনিতা এই তারিখটি বারবার কাগজে লিখে রাখেন এবং এ নিয়ে এতটাই ডিস্টার্ব হয়ে পড়েন যে একদিন বাথরুমের আয়নার কাঁচ ভেঙে ফেলেন। এই দৃশ্য আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে সেই পরিত্যক্ত বাড়িতে ভারী একটি ভাঙা আয়না দেখতে পায়, যার উপর রক্তের দাগ ছিল। পনিতা সবসময় একটাই আশা করতেন, কোনোভাবে তার মেয়ে ও তার স্বামী তার কাছে ফিরে আসুক। তবে তিনি জানতেন এটি একদম অসম্ভব। এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি হাইড্রো ইলেকট্রনিক প্ল্যান্টের টাওয়ার থেকে ঝাঁপ দিতে যান, কিন্তু লাফ দেওয়ার মুহূর্তে তার পায়ে থাকা হিল জুতা ভেঙে যায় এবং নিচে পড়ে। পনিতা দেখতে পান নিচে আবারও একটি ম্যাজিক দরজা তৈরি হয়েছে, যেমনটি আগেও মেশিন চালানোর সময় ঘটেছিল। সেই ভাঙা জুতাটি এই ম্যাজিক দরজার মধ্যে পড়ে যায়। এইখানে পনিতা বুঝতে পারেন আগে যেদিন মেশিনের কারণে ম্যাজিক দরজা তৈরি হয়েছিল এবং সেই ম্যাজিক দরজা থেকে একটি হিল জুতা বের হয়েছিল, সেটি আসলে তার নিজের জুতা ছিল। পনিতা ধীরে ধীরে বুঝতে পারেন যে তিনি আসলে টাইম ট্রাভেল মেশিনটি ইনডাইরেক্টলি তৈরি করেছেন। তার মনে হয় এই মেশিনের সাহায্যে তিনি অতীতে ফিরে গিয়ে তার স্বামী ও মেয়েকে বাঁচাতে পারবেন। এই উদ্দেশ্যে তিনি তার বাড়ির আশেপাশে বড় বড় জেনারেটর ও মেশিন বসান, যা মুভির আগের অংশে বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। তিনি তার বাড়ির বেসমেন্টে একটি বড় ল্যাব তৈরি করেন এবং মেশিনের মাধ্যমে এক্সপেরিমেন্ট শুরু করেন। তবে প্রথম দিকে তিনি বারবার ব্যর্থ হতে থাকেন, কিন্তু পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে একটি ম্যাজিক দরজা তৈরি করতে সক্ষম হন, যা তাকে অতীতে নিয়ে যেতে পারবে। পনিতা যখনই মেশিন চালু করে
ম্যাজিক দরজার মধ্যে প্রবেশ করতে চেষ্টা করেন, ঠিক তখনই ম্যাজিক দরজাটি বন্ধ হয়ে যায়। হতাশ হয়ে তিনি মেশিনের উপর হাত দিয়ে আঘাত করতে থাকেন। ঠিক তখনই ম্যাজিক দরজাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, কিন্তু ম্যাজিক দরজাটি আবার বন্ধ হওয়ার সময় তার ভেতরে একটি ছোট্ট মেয়েকে দেখা যায়। সেই মেয়েটি আর কেউ নয়, সে মিন। এখানে বোঝা যায় মিন ২০২৪ সালে গায়েব হয়ে টাইম ট্রাভেলের মাধ্যমে সরাসরি ১৯৯২ সালে চলে এসেছিল। এই কারণেই পার্ট 1-এ মিনকে খুঁজে পাওয়া যায়নি। সে আসলে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল। মিন যখন চোখ খোলে সে তার সামনে পনিতাকে দেখতে পায়। সে ভীত ও হতবুদ্ধি হয়ে কান্না করতে শুরু করে এবং ঘরের ভেতরে তার মা ভারিকে খুঁজতে থাকে। এখানে একটি বিষয় পরিষ্কার করতে হবে, মিনের জন্য ভারি তার আসল মা, কিন্তু বাস্তবে ভারি তো মারা গিয়েছে আর অতীতে ভারি নেই। এ কারণে পনিতা মিনকে শান্ত করতে থাকে এবং ধীরে ধীরে তাকে তার মেয়ের মতো করে যত্ন নিতে শুরু করে। পনিতা মিনকে তার মেয়ের মতো করে আদর করে গোসল করায়, ভারির পুরনো কাপড় পরিয়ে দেয় এবং তাকে নিয়ে গাড়ি করে ঘুরতে বের হয়। এরপর পনিতা মিনকে নতুন নতুন পোশাক ও খেলনা কিনে দেয়। মিন যখন বাজার থেকে বের হয় তখন তার নজরে পড়ে কিছু কাগজের পুতুল, যা সে আগে ২০২৪ সালে দেখেছিল এবং নিজের কাছেও রেখেছিল। তাই সে সেই পুতুলগুলো কিনতে বায়না ধরে। এর পাশাপাশি সে একটি মাস্ক কিনে, যেটি আমরা মুভির প্রথম পার্টে দেখেছিলাম। মুভির শুরুতে ভারি বারবার একটি মাস্ক পরা ছোট্ট মেয়েকে দেখতে পেয়েছিল যে দৌড়াদৌড়ি করত। এখন বোঝা যাচ্ছে সেই মাস্ক পরা মেয়েটি আসলে মিন। এখানে গল্পের একটি গভীর সত্য উন্মোচিত হয়। মিন এবং বাড়ির সময় একে অপরের সঙ্গে জড়িত। মিন ২০২৪ সালের বর্তমান থেকে টাইম ট্রাভেল করে ১৯৯২ সালে চলে এসেছে, আর ভারি তখন অতীতে থাকা মিনকে দেখে তাকে নিজের সামনে উপস্থিত মনে করেছিল। পনিতা মিনকে তার জীবনে নতুন করে গ্রহণ করে এবং তার যত্ন নেওয়া অব্যাহত রাখে। গল্প ধীরে ধীরে আরও গভীর এবং রহস্যময় হয়ে ওঠে। একদিন নাটে মিনের বাবা মা সম্পর্কে জানতে চেয়ে পনিতার কাছে প্রশ্ন করেন। এই প্রশ্ন শুনে পনিতা ভীষণ রেগে যান। তিনি নাটের সঙ্গে কঠোর আচরণ করতে শুরু করেন এবং সাফ জানিয়ে দেন যে তিনি এখন থেকে কেবল মিনের পাশেই থাকবেন এবং এই বিষয়ে আর কোনো আলোচনা চান না। তবে আমরা দেখতে পাই যে মিন আসলে পনিতাকে কখনোই পুরোপুরি তার মা হিসেবে মেনে নিতে পারেনি। ধীরে ধীরে এই মানসিক চাপের কারণে মিনের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এই পরিস্থিতি দেখে পনিতার নিজের আসল মেয়ে ভারির কথা মনে পড়ে। তখন পনিতা উপলব্ধি করে যে মিন তার আসল মেয়ে নয়। তাই তিনি ভারিকে ফিরিয়ে আনার জন্য টাইম ট্রাভেল মেশিন আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। মেশিন চালু করার পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। মেশিনের এনার্জি দ্রুত কমতে থাকে। তবে পনিতা সফলভাবে ২০২৪ সাল থেকে তার মেয়ে ভারিকে ১৯৯২ সালে নিয়ে আসতে সক্ষম হন। এখানে টাইম ট্রাভেলের কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা সম্ভব ছিল না। ভারি ১৯৯২ সালে গিয়ে পনিতার সামনে উপস্থিত হয়। তার সামনে নিজের মাকে দেখে ভারি ভীষণ অবাক হয়। সে ভাবে তার মা তো বহু বছর আগেই মারা গিয়েছেন, তাহলে তিনি এখানে কিভাবে এলেন? এরপর কাহিনী ফিরে যায় ২০২৪ সালের দৃশ্যে। সেখানে দেখা যায় ফা ভারির ফোনের সিগন্যাল পেয়ে তার বাড়িতে পৌঁছায়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ফা ভারিকে খুঁজে পায় না। শুধু দেখে আলমারির সামনে তার ফোনটি পড়ে আছে এবং ফোনের ফ্ল্যাশ লাইট চালু রয়েছে। এই দৃশ্য দেখে ফা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সাহায্যের জন্য অন্যদের ডাকতে বাধ্য হয়। অন্যদিকে ১৯৯২ সালে পনিতা কিছুতেই বুঝতে পারছিলেন না তার সামনে এই মহিলাটিকে। তখন ভারি চেষ্টা করে পনিতাকে বোঝানোর যে সে আসলে তারই মেয়ে, কিন্তু পনিতা ভারির কথা বিশ্বাস করতে পারছিলেন না। ভারি ১৯৯২ সালে পৌঁছে পনিতার সামনে দাঁড়ায় এবং তার হাতে একটি বন্দুক দেখা যায়। আসলে ২০২৪ সালে
ভারী এই বন্দুকটি হাতে নিয়ে নিজের ঘরে হাঁটছিল। সে ভেবেছিল তার বাড়িতে কিছু অদ্ভুত ঘটছে। বন্দুকটি দেখে পনিতা তা দ্রুত কেড়ে নেয় এবং ভারীকে টাইম ট্রাভেল মেশিনের ভেতরে আটকে রাখে। ভারী বারবার পনিতাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার মেয়ে, কিন্তু পনিতা কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। ভারী নিজেও বুঝতে পারছিল না যে সে 2024 সাল থেকে 1992 সালে এসে পড়েছে। অন্যদিকে 2024 সালে ফা ভারীর ফোন পেয়ে তার বাড়িতে আসে, কিন্তু ভারীকে খুঁজে না পেয়ে বাড়ির প্রতিটি কোণ তন্ন তন্ন করে অনুসন্ধান করে। সে কেবল একটি টাকার ব্যাগ আর একটি ছাতা খুঁজে পায়। ফা একটি ছবির সূত্র ধরে নাটের কাছে যায় এবং তাকে বেসমেন্টের রহস্য নিয়ে জিজ্ঞাসা করে। নাটে জানায় বেসমেন্টে প্রবেশ নিষেধ ছিল, তাই সে কিছুই জানে না। তবে তার চেহারার প্রতিক্রিয়া দেখে বোঝা যায় সে অনেক কিছুই লুকোচ্ছে। কাহিনী আবার 1992 সালে ফিরে আসে। দেখা যায় ভারী এখনো মেশিনের ভেতরে বন্দি। পনিতা তার জন্য খাবার নিয়ে আসে। ভারী আবারও বোঝানোর চেষ্টা করে যে সে তার মেয়ে, কিন্তু পনিতা বিশ্বাস করতে চায় না, কারণ তার মেয়ে তখন ছোট ছিল। পনিতা জানতো না যে তার মেয়ে টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যৎ থেকে এইখানে এসেছে। ভারী পনিতাকে জানায় যে মিন হারিয়ে গেছে। এই কথা শুনে পনিতা খুব অবাক হয় এবং দ্রুত বেসমেন্ট থেকে উঠে এসে কান্নায় ভেঙে পড়ে। তখন বোঝা যায় পনিতা হয়তো মিনকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে এবং তাকে হারাতে চায় না। এরপর তার আচরণের পরিবর্তন দেখা যায়, যা নাটে লক্ষ্য করে। অন্যদিকে 2024 সালে ফা পুলিশ স্টেশনে যায় এবং সেখানে একটি দামি কার্ড খুঁজে পায়। সে ভারীর ছোটবেলায় আঁকা ছবি এবং কাগজপত্র নিয়ে আসে এবং এগুলো বোর্ডে পিন করে রেখে কেসটি বুঝতে চেষ্টা করে। ফা 1991 ও 1992 সালের ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার সম্পর্ক খুঁজে বের করতে চায়। তার মনে প্রশ্ন জাগে, যদি ভারীর ছোটবেলার ছবি এবং 1991 সালের তথ্য অনুযায়ী সে মারা গিয়ে থাকে, তাহলে 2024 সালে তার সঙ্গে পরিচিত ভারী কে? ভারীর ছবি ও তথ্য মিলছে না, যা ফার মনে সন্দেহ আরও বাড়ায়। এই সময় ফার সহকর্মী দানা তাকে একটি রুমে ডাকে, যেখানে ভারীর স্বামী কিম উপস্থিত ছিল। কিম আসলে একজন আর্মির উচ্চপদস্থ কর্নেল, যা বাড়ির বিষয়ে নতুন তথ্য উন্মোচন করে। ভারী জানতো তার স্বামী তার ক্ষমতার মাধ্যমে তাকে খুঁজে বের করবে, তাই সে ব্যাংকক থেকে পালিয়ে তাদের ফ্যামিলি হাউসে গিয়ে লুকিয়েছিল। আমরা জানতে পারি যে কিম মূলত তার ব্যাগ ভর্তি টাকা ফেরত নিতে এসেছিল, যেগুলো ভারী লুকিয়ে নিয়ে গিয়েছিল। ফা যখন এই তথ্য পায়, তখন সে সন্দেহ করতে থাকে কিম হয়তো ভারীকে অপহরণ করেছে, কারণ ফা আগে কিমের গাড়িকে জারকান্ত হাউসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিম এটি স্বীকার করে এবং বলে সে কেবল হুট করে সেখানে গিয়েছিল। কিম আরও জানায় যে সেই রাতে সে দানার সঙ্গে হোটেলে ছিল। ফা বুঝতে পারে কিমের মূল উদ্দেশ্য ছিল তার টাকা ফেরত পাওয়া। তার সন্দেহ আরও বাড়ে এবং সে ভাবতে থাকে মিন হয়তো আসলেই ভারীর মেয়ে নয়। ফা কিমকে আরও কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু দানা তাকে থামিয়ে সেখান থেকে বের করে দেয়। বাইরে এসে ফা 1992 সালের হাউজের একটি পুরনো কেসের নথি খুঁজে দেখতে শুরু করে। সেখান থেকে সে একটি বন্দুক পায়, যা ভারী 1992 সালে নিয়ে গিয়েছিল। বন্দুকটি দেখে ফার কেসটি নিয়ে সন্দেহ আরও গভীর হয়। এরপর কাহিনী আবার 1992 সালে ফিরে যায়। সেখানে পনিতা 2024 সাল থেকে আসা ভারীর উপর নজর রাখার জন্য নাটেকে নির্দেশ দেয়। পনিতা নিশ্চিত হতে চায় যে ভারী আসলে কে। ভারী অন্য কোনো উপায় না পেয়ে দম বন্ধ হয়ে যাওয়ার ভান করে। নাটে যখন ম্যাজিক দরজা খুলে তাকে সাহায্য করতে যায়, তখন ভারী নাটেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দৌড়ে উপরের ঘরে গিয়ে সে মিনকে দেখতে পায়। সে মিনকে ডাকতে যাবে, এমন সময় নাটে পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। মিন বুঝতে পারে ঘরে কিছু ঘটছে এবং নিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পনিতা এসে
তাকে নিচে যেতে নিষেধ করে। এরপর পণিতা নাটেকে আদেশ দেয় ভারীকে এমন কোনো জায়গায় রেখে আসতে যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসতে না পারে। পণিতা নাটেকে নির্দেশ দেয়, মেয়েটি যদি আমার কথা না শোনে তবে এমন ব্যবস্থা করবে যেন সে আর কখনোই এখানে ফিরে আসতে না পারে। আশা করি তুমি বুঝেছ। এরপর গল্পটি 2024 সালে ফিরে আসে। ফা বন্দুকটি নিয়ে রিচার্জ করছিল। যখন সে এটি তার প্রধান কর্মকর্তাকে দেখায় তিনি হতবাক হয়ে যান, কারণ এই রিভলভার 1992 সালে তৈরি হয়নি। কোর্ট অনুযায়ী এটি 2006 সালের একটি রিভলভার, যা কিমের নামে রেজিস্টার্ড ছিল। এই তথ্য শুনে ফা সহ সবাই হতবম্ব হয়ে যায়। এরপর গল্পটি আবার 1992 সালে চলে যায়। নাটে ভারীর রিভলভার নিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। ভারী বুঝতে পারে যে নাটে হয়তো তাকে মেরে ফেলার জন্য কোনো নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে। নিজেকে রক্ষা করতে ভারী পেছন থেকে নাটেকে লাথি মেরে গাড়ির দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়। ভারী দেখে নাটে বেহুশ হয়ে পড়ে আছে। অনেক কষ্টে সে গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ি থেকে বের হওয়ার সময় ভারী রেডিও চালু করে এবং জানতে পারে এটি 1992 সালের সময়। এই তথ্য শুনে ভারী অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে সে 1992 সালে ফিরে এসেছে। ভারী ভাবতে থাকে কিভাবে এটি সম্ভব হলো। সে বুঝতে পারে টাইম ট্রাভেল মেশিনের কারণে এই ঘটনা ঘটেছে। অতীতের বিষয়টি এখন না ভেবে সে জারকান্ত হাউজের দিকে রওনা দেয়। ভারী বাড়ির কাছে এসে গাছের আড়াল থেকে মিনকে দেখতে থাকে। এই দৃশ্য আমরা শুরুতে দেখেছিলাম, যা দেখে মিন ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেখানে পেছন থেকে নাটে ভারীর মাথায় আঘাত করে অজ্ঞান করে এবং বন্দি করে রাখে। পরে পণিতা নিচে এসে নাটের উপর চড়াও হয়। সে রেগে বলে, তুমি এত ছোট্ট কাজও করতে পারো না। এবার যদি মেয়েটি পালানোর চেষ্টা করে তাহলে এই বন্দুক দিয়ে তাকে সোজা গুলি করে মেরে ফেলবে। পণিতা উপরে চলে গেলে ভারী নাটেকে বোঝানোর চেষ্টা করে যে সে পণিতার মেয়ে, কিন্তু নাটে তার কথা বিশ্বাস করে না। সে বলে, পণিতার মেয়ে তো ছোট ছিল, এত বড় হতে পারে না। এরপর নাটে একটি ছবি বের করে দেখায় যেখানে পণিতার আসল মেয়ে এবং তার বাবা একসঙ্গে আছে। নাটে জানায় তারা গত বছর মারা গেছে। ভারী এ কথা শুনে হতবাক হয়ে যায়। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে ভাবে যদি পণিতার আসল মেয়ে মারা গিয়ে থাকে তাহলে সে কে। এরপর ভারী নাটেকে বলে, মিন আসলে আমার মেয়ে। এই কথা শুনে নাটে আরো অবাক হয়। সে মনে করে পণিতা হয়তো মানসিক ভারসাম্যহীন, অন্যথায় কেন সে একজন মেয়েকে তার নিজের মেয়ে বলে দাবি করবে। ভারী আরো বলে, আমি শুধু আমার মেয়েকে নিতে এসেছি। নাটের সত্যি কথাটা জানার পরেও পণিতার বিরুদ্ধে যেতে পারে না, কারণ সে পণিতাকে ভীষণ ভয় পায়। ভারীর এই কথা শুনে নাটে বিভ্রান্ত হয়। তাই সে পণিতার কাছে গিয়ে মিন সম্পর্কে জিজ্ঞাসা করে। পণিতা রেগে গিয়ে বলে, মিন আমারই মেয়ে। এরপর সে মিনের কাছে যায়, একটি গল্পের বই পড়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে যেখানে ভারীকে আটকে রাখা হয়েছিল সেখান থেকে সে একটি পাথর বের করে। পাথরটি দিয়ে সে ধীরে ধীরে গ্লাসটি ভাঙতে শুরু করে। অনেক কষ্টে সে গ্লাস ভেঙে চুরমার করে দেয় এবং বেরিয়ে আসতে সক্ষম হয়। পাথরটি মূলত ভারী আগে থেকেই নিজের কাছে রেখেছিল। ভারীর পালানোর চেষ্টা এবং সেই সঙ্গে হওয়া তুমুল সংঘর্ষের ঘটনাগুলো আরও তীব্র মন নেয়। কাচের গ্লাস ভেঙে বেরোবার পর ভারী একটি কাচের টুকরো হাতে তুলে নেয়। শব্দ শুনে নাটে সেখানে বন্দুক হাতে এসে তাকে থামানোর চেষ্টা করে। তবে ভারী এবার আর কাউকেই ভয় পায় না। তার একমাত্র লক্ষ্য ছিল মেয়ে মিনকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করা। সাহস করে সে কাচের টুকরো নিয়ে নাটের কাছে যায় এবং তার সরাসরি তার চোখে ঢুকিয়ে দেয়। কিন্তু তখনই ভারীর মনে পড়ে যায় নাটে আসলে তার ছোটবেলার পরিচিত ড্রাইভার আঙ্কেল। এই উপলব্ধি তাকে থমকে দেয়। সে আর নাটেকে মেরে ফেলে না। এরপর নাটের বন্দুকটি তুলে নেয় এবং সোজা উপরের দিকে যায়। এখানে আমরা জানতে পারি 2024 সালের নাটের এক চোখ অন্ধ হওয়ার পেছনের আসল কারণ ভারীর এই কাজ।
নাটে তাদের মিথ্যা বলেছিল যে একটি পাগলি তার চোখ নষ্ট করে দিয়েছে। আসলে সেই পাগলি মহিলা আর কেউ নয়, ভারী নিজেই। উপরে গিয়ে ভারী অবশেষে মিনকে দেখতে পায়। মেয়েকে দেখে ভারীর চোখে জল চলে আসে এবং সে মিনকে কাছে টানার চেষ্টা করে। ঠিক তখনই পনিতা এসে তার চুল ধরে টেনে বাহিরে নিয়ে যায়। এরপর ভারীর গলা চেপে ধরে। ভারী আবারও বোঝানোর চেষ্টা করে যে মিন তারই মেয়ে। সে বলে, আমরা ভুল করে টাইম ট্রাভেলের মাধ্যমে এখানে চলে এসেছি। আমরা দুজনেই ভবিষ্যতে ফিরে যেতে চাই। পনিতা এক মুহূর্তের জন্য থেমে যায়, যেন সে এই কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করছিল। কিন্তু যখনই ভারী মিনকে নিয়ে যাওয়ার কথা বলে, পনিতার মাথা ঠিক থাকে না। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে মিনকেই তার আসল মেয়ে হিসেবে ভাবতে শুরু করে। পনিতা রাগে ফেটে পড়ে এবং ভারীকে দ্বিতীয় তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ভারী ছাদের সঙ্গে ঝুলে থাকা একটি ঝুমুরে আঘাত করে নিচে পড়ে। তার সাথেই ঝুমুরটি খুলে ভারীর উপরে পড়ে। এই ভয়াবহ আঘাতেই ভারী সেইখানে মারা যায়। পনিতা যখন নিচে আসে তখন সে ভারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। নিশ্চিত হয় ভারী মারা গেছে। এই ঘটনায় গভীর শোক এবং ক্রোধে পনিতা দ্রুত বেসমেন্টে চলে যায়। সেখানে থাকা টাইম ট্রাভেলের সমস্ত যন্ত্রপাতি সে একে একে ভেঙে ফেলে। তার মনে ছিল একটাই উদ্দেশ্য, এই মেশিনের মাধ্যমে যেন আর কেউ অতীত বা ভবিষ্যতে যেতে না পারে। সে মিনকে আর হারানোর ভয় সহ্য করতে চায়নি। এই ঘটনার পর পনিতা এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে মিনের নাম পরিবর্তন করে ভারী রাখে। এটি করার কারণ ছিল ভারী নামটি যেন তার মনের গভীরে থাকা আসল ভারীর স্মৃতি পুরোপুরি মুছে দেয়। এরপর পনিতা মিনকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার হিপনোটিজমের মাধ্যমে মিনের অতীতের সমস্ত স্মৃতি মুছে ফেলে, এমনভাবে প্রোগ্রাম করে যে মিন এখন থেকে ভাববে পনিতাই তার আসল মা এবং তার অন্য কোনো মা ছিল না। এভাবেই মিন ভারীর নাম ধারণ করে এবং তার নিজের অতীত ভুলে যায়। আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পারি কিভাবে মিন বড় হয়ে ভারী হয়ে ওঠে। পরবর্তীতে পনিতা তাকে ব্যাংককে নিয়ে যায় এবং সেখানেই সে বেড়ে ওঠে। এই সময় থেকেই ভারীর আত্মা সেই বাড়ির উপর চিরতরে আটকে থাকে। ভারীর আত্মা মিনকে 2024 সালে বারবার বিরক্ত করতে থাকে। আমরা আগেই দেখেছি 2024 সালে মাস্ক পরা যে মেয়েটি ঘুরে বেড়াচ্ছিল সেটি ছিল আসল ভারীর আত্মা। বড় হয়ে মিন ভারী নামেই পরিচিত হয়। সে একজন সফল জার্নালিস্ট হয়ে ওঠে। এরপর তার পরিচয় ঘটে কিমের সঙ্গে এবং পরে তারা বিয়ে করে। এদিকে পনিতার বয়স বাড়তে থাকে। বয়সের ভারে তার শরীর ভেঙে পড়তে থাকে, কিন্তু মিনের উপর তার প্রভাব এবং নিয়ন্ত্রণ তখনও অক্ষুণ্ণ থাকে। একদিন পনিতা গভীরভাবে ভারীকে দেখছিল। তার মনে পড়ে গিয়েছিল 1992 সালের সেই ঘটনার কথা, যখন সে নিজের হাতে আসল ভারীকে দোতলা থেকে ফেলে দিয়েছিল। হঠাৎই তার উপলব্ধি হয়, সেই সময় ভারীর বলা কথাগুলোই সত্যি ছিল। সেই মহিলা আসলেই তার মেয়ে ভারী ছিল, যাকে সে নিজেই মেরে ফেলেছে। এই সত্যি মেনে নেয়া তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। এটা ভেবে পনিতা প্রচণ্ড ভয় পেয়ে কান্না করতে থাকে। সে বর্তমান ভারীকে বলে, তুমি আর কখনোই আমাদের সেই জারকান্ত হাউসে আসবে না। তার ইংরেজি কথাগুলো ছিল ডোন্ট কাম হোম। তবে ভারী এসবের কোনো অর্থ বুঝতে পারে না। এর কিছুক্ষণ পরেই হাসপাতালে পনিতার মৃত্যু হয়। পনিতার মৃত্যুতে ভারী ভেঙে পড়ে এবং অনেক কান্না করে। এরপর কাহিনীতে কয়েক বছর কেটে যায়। আমরা দেখতে পাই ভারী এবং তার স্বামী কিমের মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। তাদের মধ্যে ঝগড়াঝাটি তীব্র রূপ নেয়। তবে এর মধ্যেই তাদের একটি মেয়ে জন্ম নেয়, যার নাম মিন রাখে। মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু ভারী ও কিমের সম্পর্ক আর ঠিক হয় না। একদিন ভারী তার মেয়ে মিনকে সঙ্গে নিয়ে ব্যাংকক ছেড়ে আবার সেই জারকান্ত হাউসের দিকে রওনা দেয়। এখানেই বোঝা যায় গল্পটি একটি টাইম লুপের মধ্যে আবদ্ধ। ভারীর এবং মিনের গল্প যুগ যুগ ধরে এভাবেই ঘটতে থাকবে। গল্পের এই গভীর টাইম লুপ এবং সম্পর্কের জটিলতা আমাদের একটি চক্রের ভেতরে নিয়ে যায়, যেখান থেকে বের হওয়া অসম্ভব।
অন্যদিকে তদন্তের এক পর্যায়ে ফা উপলব্ধি করেন যে ভারী এবং মিন আসলে একই ব্যক্তি। এই আবিষ্কার তার তদন্তকে এক নতুন মোড় দেয়। তিনি বুঝতে পারেন পুরো ঘটনা একটি টাইম লুপের মধ্যে আবদ্ধ, যেখানে অতীত এবং ভবিষ্যৎ বারবার একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। ফা বন্দুকটির মাধ্যমে নিশ্চিত হন যে 2006 সালের অস্ত্র কোনোভাবে 1992 সালে এসে ব্যবহার করা হয়েছিল। এটি ছিল টাইম ট্রাভেলের একটি গুরুত্বপূর্ণ ক্লু। পা সবকিছু বুঝতে পারলেও তিনি কেসের পুরো সমাধান করতে ব্যর্থ হন, কারণ টাইম লুপের এবং অতীত ভবিষ্যতের জটিলতা এমনই যে সেটি সাধারণ বাস্তবতার নিয়ম মেনে ব্যাখ্যা করা সম্ভব নয়। ফা নিজেই এই জটিল ঘটনার একটি অংশ হয়ে যান এবং টাইম লুপের ভেতরে বন্দী হয়ে পড়েন। গল্পের শেষের দৃশ্যে দেখা যায় ফা একটি সন্তানের মা হয়েছে, যা তার জীবনের নতুন শুরুর নির্দেশ করে। এইখানে এই মুভিটি এক হৃদয়স্পর্শী সমাপ্তি পায়। এখন প্রশ্ন হচ্ছে, ভারী যদি মিন হয় আর মিনি যদি ভারী হয়, তাহলে ভারীর গর্ভে মিন কিভাবে আসে? উত্তর হচ্ছে, এটি একটি টাইম প্যারাডক্স, যাকে বুটস প্যারাডক্স বলা হয়। এই প্যারাডক্সে একটি ঘটনা নিজেই নিজের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ 1. ভারী থেকে মিন আসে, 2. মিন বড় হয়ে আবার ভারী হয় এবং নিজের মেয়েকে জন্ম দেয়। এখানে কার আগে কে, এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই, কারণ এটি লজিকের চক্রাকার সম্পর্ক। সময় এবং ঘটনা একটি লুপে বাঁধা। টাইম লুপের কারণে ভারীর গর্ভে মিন আসে এবং ভবিষ্যতে মিনি ভারী হয়ে আবার এই লুপ তৈরি করে। এটি বিজ্ঞান কল্পকাহিনীর একটি জটিল এবং আকর্ষণীয় দিক, যেখানে সময় এবং ঘটনা বারবার একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত আরও মানসম্মত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।